আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এটি যে কোনো একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত সাদামাটা একটি ডিপ্লোম্যাটিক আচার। কোনো রাষ্ট্র যদি অন্য কোনো রাষ্ট্রের দ্বারা তাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে এমন কিছু মনে করেন, তবে তারা তাদের অবজারভেশন সেটি ওই রাষ্ট্রের নিযুক্ত হাই কমিশনার বা রাষ্ট্রদূতকে ডেকে তারা তাদের উদ্বেগের কথা অথবা তারা তাদের যে ডিম্যান্ড সেটি তারা প্রকাশ করেন। এটি খুব সাধারণ একটা ঘটনা, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে ভারতের হাই কমিশনারকে তলব করে নিজ দেশের উদ্বেগের এবং স্বার্থের কথা বলতে পারাটা, এটা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত আশাপ্রদ, যেমন তেমনি বিগত দিনের অভিজ্ঞতা এটি একটি চাঞ্চল্যকর ঘটনা এমনটি বললে খুব অত্যুক্তি হবে না। বিশেষ করে গত 15-16 বছর ধরে বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনা করেছে, সেই আওয়ামী লীগ কখনও তারা নির্বাচিত হয়েছেন এমনটি দাবি করেছেন, কখনও অত্যন্ত প্রমাণসিদ্ধভাবে বলা গেছে যে তারা দিনের ভোট রাতে করেছেন, মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার তারা হরণ করেছেন, জবরদস্তি করে তারা ক্ষমতায় টিকে থেকেছেন এবং সেক্ষেত্রে ভারত এক ধরনের উলঙ্গ পৃষ্ঠপোষকত সমর্থন জানিয়েছিল আওয়ামী লীগকে, যার কারণে ভারতের প্রতি একটি নম ভাব আওয়ামী লীগ সরকারের ছিল এবং সেক্ষেত্রে ভারত তার প্রভুত্ব বাংলাদেশে কায়েম করতে 100% সফলতা দেখিয়েছিল। বাংলাদেশের একজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের আমলে, যিনি প্রকাশ্যেই সাংবাদিকদের সামনে বলেছিলেন ভারত বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো। তা আমরা যদি বৃহত্তর অর্থে এটিকে একটি বড় রাষ্ট্র একটি ছোট রাষ্ট্র এই বিবেচনায় আমরা হিসেব করি, তাহলে স্বাভাবিকভাবেই ভারতের স্ট্যাটাস স্বামী এবং বাংলাদেশ তারা নিজেদের স্ট্যাটাস বেছে নিয়েছিল স্ত্রী হিসাবে এবং তাতে তারা অত্যন্ত প্রীত ছিল, ধন্য ধন্য একটি ভাব তাদের মধ্যে প্রকাশিত হতো। ফলে আমরা যদি প্রভাব বিস্তারের জায়গায় বিবেচনা করি, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই স্বামী হিসাবে ভারত যতই লাথি ঝাঁটা মারুক না কেন, স্ত্রী হিসাবে বাংলাদেশে এই লাথি ঝাঁটা খেয়েও এই স্বামীর সংসার করতে হবে, এমন একটি মানসিকতার মধ্যে তারা নিজেদেরকে একেবারে ডুবিয়ে দিয়েছিল। সেই বিবেচনায় ভারতের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের স্বার্থের কথা বেশ স্মার্টলি বলবেন, এমনটি হয়তো আওয়ামী লীগ সরকারের কাছে এটা ছিল আশা করা এক ধরনের বাহুলতা। কিন্তু সেটি বাংলাদেশে এখন সক্ষম এ কারণে যে বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্ব করে এমন একটি সরকার, যদিও তারা অন্তর্বর্তীকালীন সরকার, একটি ইন্টারিম গভর্নমেন্ট, একটি সাময়িক সরকার, কিন্তু তারা তাদের এই যে শক্তি, যাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি মাজায় জোর, এই মাজায় জোরের উৎস হলো স্বাধীনতা প্রেমী, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন জনগণের অকুণ্ঠ সমর্থন। তো আমরা এই যে ভারতীয় রাষ্ট্রদূতকে যে কারণে তলব করা হয়েছে তার মূল ন্যারেটিভটা হলো মূলত বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে তিনি আশ্রিত, সেখানে বসে ভারত সরকারের উদাসীনতা অথবা প্রশ্রয়ে তিনি বাংলাদেশ বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন, এরকম একটি অভিযোগ দীর্ঘদিন ধরেই বাংলাদেশে প্রবাহমান ছিল। সেই প্রশ্নেই মূলত নির্বাচন বানচালে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য রাখার সুযোগ প্রদানে বাংলাদেশের উদ্বেগের কথা প্রণয় ভার্মাকে জানানো হয়েছে। আমি নিউজটি একটু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার সুযোগ দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে এই তলব করা হয়। তলবের সময় বাংলাদেশ সরকার এসব বিষয়ে ভারতের সরকারের কাছে গভীর উদ্বেগের কথা তুলে ধরেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান জানিয়ে উস্কানিমূলক বক্তব্য অব্যাহত রাখার অনুমতি দেওয়ায় বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা ভারত সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে। আগামী নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সদস্যদের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হয়
এই অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করে যত তাড়াতাড়ি সম্ভব তাদের বাংলাদেশে প্রত্যর্পণ করার জন্য ভারত সরকারকে আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধ করতে এবং যদি তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয় তবে তাদের অবিলম্বে গ্রেপ্তার ও বাংলাদেশে প্রত্যর্পণ নিশ্চিত করতে ভারতের সহযোগিতা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকার আশা করছে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের ন্যায় বিচার সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে। ভারতের হাইকমিশনার জোর দিয়ে বলেন, ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে এবং এ বিষয়ে ভারত সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। শেষের কথাটি অত্যন্ত অফিসিয়াল এবং আমাদের ভারতকে যাদের ভালো চেনা আছে তাদের বিবেচনায় এটি একটি আর্টিফিশিয়াল কথাও বটে। ভারত ডিপ্লোম্যাটিক সম্পর্ক রক্ষার জন্য এ ধরনের কথা বলে, কিন্তু ভারতের অ্যাটিটিউড, অ্যাপ্রোচ, মন মানসিকতা এবং কার্যক্রম এটির সাথে এই সমস্ত কথার কোনো মিল আমরা বিগত 54 বছরে খুব বেশি একটা পেয়েছি এমনটি নয়। ভারতের মানুষদের, রাজনীতিবিদদের, সংস্কৃতি কর্মীদের, এমনকি উল্লেখযোগ্য সংখ্যক কথিত বুদ্ধিজীবীদের এরকম একটি মন মানসিকতা আছে যে তারা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, সুতরাং বাংলাদেশ তাদের কথা উঠবে এবং বসবে। আবার বাংলাদেশেও এক শ্রেণীর দালাল আছে, নিকৃষ্ট পদলেহনকারী আছে, যারা এই ন্যারেটিভসের সঙ্গে একমত হয়ে তারাও সেই শিয়ালের মতো হুক্কা হুয়া করতেই থাকেন। তারাও বলেন ভারত আমাদেরকে স্বাধীন করেছে, স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদেরকে সহায়তা করেছে, 1 কোটি লোককে তারা খাইয়েছে, তাদের সৈন্যরা বাংলাদেশে যুদ্ধ করতে এসে শহীদ হয়েছে, এমন কথা বলেন। এমনকি 16ই ডিসেম্বর তারাও এই বিজয় দিবস পালন করেন এবং সেই বিজয় দিবসে আবার এই বাংলাদেশ থেকে এই পা চাটা নিকৃষ্ট শ্রেণীর প্রাণীগুলো সেগুলোতে অংশগ্রহণ করে নিজেদের জীবনকে ধন্য মনে করেন। আচ্ছা, এইটা যদি যুক্তি হয় যে ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে, সুতরাং ভারত 54 বছর আমাদেরকে ধর্ষণ করার অধিকার রাখে, এটি আপনি মানবেন? আপনি আপনার অসহায় অবস্থায় কেউ আপনাকে সাহায্য করেছে, অথবা আপনি যখন অন্য শত্রুর দ্বারা আক্রান্ত কেউ একজন আপনাকে সাহায্য করেছে, খাবার দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, সে কারণে কি আপনার স্ত্রী, মা, বোনের প্রতি সব ধরনের কর্তৃত্বপূর্ণ আচরণ করার অধিকার কি সেই ব্যক্তি রাখেন? আপনি যদি এটি মানতে রাজি হন যে আপনি অন্যের দ্বারা সাহায্য পেয়েছেন সেজন্য আপনার স্ত্রী তার গনিমতের মাল, তাহলে আপনি এ ধরনের ভাবনা ভাবতে পারেন। কিন্তু 54 বছর বাংলাদেশকে যেভাবে ভারত ধর্ষণের মতো করেছে, সেই ভারত আমাদের বন্ধু হতে পারে না। ফলে ভারতীয় হাইকমিশনারকে তলব করে যে কথাগুলো আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় বললেন, আমরা আশা করি ভবিষ্যতে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারি ক্ষমতায় আসবেন না কেন, যে দলই সরকার গঠন করুন না কেন, তারা এই ধরনের মাজা সোজা করে আচরণ করার এই কৃতিত্ব তারা প্রদর্শন করতে সক্ষম হবেন। এটি জনগণের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা। ভারত আমাদের বন্ধু কখনোই নয়, ভারত আমাদের প্রতিবেশী পাল্টানো যাবে না, কিন্তু বন্ধুত্ব নির্ধারণের জন্য কতগুলো শর্ত প্রয়োজন। সেটি হলো সম্মানজনক পরস্পরের লেনদেন, আদান প্রদান। সেটি ভারত যখন করতে রাজি হবে, ওয়েলকাম, ভারতের ফ্রেন্ডশিপকে আমরা ওয়েলকাম করব। আদারওয়াইজ যতদিন বড় ভাই সুলভ আচরণ, প্রভুত্ব সুলভ আচরণ, দাদাগিরি করার প্রবণতা ভারত বাংলাদেশ রাষ্ট্রের প্রতি সেই দৃষ্টি রাখবে, ততদিন পর্যন্ত ভারত আমাদের শত্রু। এই প্রজন্ম এটি বুঝতে পেরেছে। মৌলানা ভাসানী বহুদিন পূর্বে বলেছিলেন, যেই প্রজন্ম ভারত আমাদের শত্রু এটা বুঝতে সক্ষম হবে, সেটি হচ্ছে বাংলাদেশের প্রকৃত প্রজন্ম। সম্ভবত আমাদের আজকের তরুণরা সেই জায়গায় তারা নিজেদেরকে পৌঁছাতে সক্ষম হয়েছেন। আমরা ভারতের এই দাদাগিরি, এই যে অন্যায্য আচরণ, এ সম্পর্কে দীর্ঘদিন থেকে কথা বলি। ভারত বাংলাদেশে ভারত বিরোধী কোনো তৎপরতা তারা মোটেও বরদাস্ত করতে চান না। আমরা জানি তাদের উত্তর পূর্ব রাষ্ট্রগুলোতে অশান্ত অবস্থা চলছে। সেখানে 7 সিস্টার যাদেরকে বলা হয়, তারা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা চান। তাদের সেখানে স্বাধীনতার আন্দোলন চলছে, সেখানে বিদ্রোহের আগুন জ্বলছে।
সেক্ষেত্রে ভারত বাংলাদেশকে সবসময় চাপে রাখে যাতে তাদের ভাষায় বিদ্রোহীরা বাংলাদেশের কাছ থেকে কোনো প্রশ্রয় না পায়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী ভারত যদিও এই ধরনের তৎপরতাকে বিচ্ছিন্নবাদী তৎপরতা বলে, বিগত সরকার সেভাবেই বিবেচনা করত, কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী স্বাধীনতাকামী মানুষের পক্ষে দাঁড়ানো এটিও আমাদের সংবিধান স্বীকৃত এক ধরনের অধিকার। আমরা জানি বিশেষ করে আসাম, ইউনাইটেড লিবারেশনস ফ্রন্ট অফ আসাম, উলফার একজন নেতা অনুপ চেটিয়া, তিনি বাংলাদেশে গ্রেপ্তার হয়েছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সে ভারতের গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই বাংলাদেশের পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। তার বিরুদ্ধে তেমন কোনো গুরুতর অভিযোগ না পেলেও তার কাছে পাসপোর্ট নাই, অবৈধ অনুপ্রবেশ, বিদেশি মুদ্রা তার কাছে আছে এবং একটি অবৈধ স্যাটেলাইট ফোন তিনি ব্যবহার করেন। এই সমস্ত খুচরা অভিযোগে তাকে গ্রেপ্তার করে তাকে দীর্ঘ সময় সাজা ভোগ করতে হলো বাংলাদেশের কারাগারে। পরে যখন তার সাজার মেয়াদ শেষ হলো 2003 সালের 23 আগস্ট, বাংলাদেশ সরকারের কাছে তিনি রাজনৈতিক আশ্রয় চাইলেন। বাংলাদেশ সরকার সে ব্যাপারে কোনোভাবেই ইতিবাচক প্রতিক্রিয়া তারা জানালেন না, বরঞ্চ অনুপ চেটিয়ার জীবনকে ঝুঁকিপূর্ণ করতে ভারতের সাথে তারা প্রত্যর্পণ চুক্তি করলেন এবং সেই চুক্তির আওতায় তারা ভারতের কাছে অনুপ চেটিয়াকে হস্তান্তর করলেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন এই যে কসাই কামাল, তিনি বলেছিলেন যে অনুপ চেটিয়া নিজেই ভারতে ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেছেন, সে কারণে তাকে সীমান্তের কাছাকাছি জায়গায় বাংলাদেশ ছেড়ে দিয়েছে এবং সেখান থেকে তিনি নিজ উদ্যোগেই ভারতে প্রবেশ করেছেন। অথচ সেই সময়ের যিনি কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন, তিনি সাংবাদিকদেরকে সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন যে অনুপ চেটিয়াকে কাশিমপুর কারাগার থেকে ভারতীয় দূতাবাসের 2 জন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে প্রত্যর্পণ চুক্তির আলোকে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তিনি কি বলছিলেন? এই অনুপ চেটিয়া যখন বাংলাদেশের কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন, বাংলাদেশ মানবাধিকার সংস্থা তার অনুকূলে একটি রিট করেন উচ্চ আদালতে। সেই রিটটি পরিচালনা করেন সেই সময়ে বাংলাদেশ মানবাধিকার সংস্থার মহাসচিব অ্যাডভোকেট শেখ মাহুদা। তিনি বাংলাদেশ সরকারকে আবেদন করেন হয় তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হোক অথবা তাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া হোক তার জীবন রক্ষার স্বার্থে। এটি মানুষের একটি মানবাধিকার। তাকে ভারতে পাঠালে তিনি যে মৃত্যুর ঝুঁকিতে থাকবেন এটি স্বাভাবিক, সেই কারণেই রিটটি করা হয়েছিল। সরকার সে ব্যাপারে কোনো ইতিবাচক রেসপন্স না করে অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিয়েছিল। আমরা সেই সরকারের সেই অন্ধকার অমানিসার দিনগুলি ফেলে এসেছি। আমরা ভারতকে সুস্পষ্টভাবে বলতে চাই, আপনার দেশে আপনি হাসিনার মতো খুনিকে আশ্রয় দিয়েছেন। আরও হাসিনার খুনের সহযোগী অনেক রাজনৈতিক নেতা ভারতে এখন বিচরণ করছেন। তারা সেখানে রীতিমতো রাজনৈতিক দলের অফিস খুলে বসেছেন, এমন সংবাদ ভারতীয় মিডিয়ায় এসেছে। শেখ হাসিনার কাছে বিতর্কিত ব্যবসায়ী লুটের সেই মহাহোতা এস আলম 2,500 কোটি টাকা ভারতে বসে হস্তান্তর করেছেন, আরও 2,000 কোটি টাকা দিবেন। এই সমস্ত ঘটনা ইন্ডিয়ান মিডিয়াতেই আমরা দেখেছি। ভারত যদি এই মহাখুনি বাংলাদেশের মানুষের রক্ত রঞ্জিত যার হাত, তাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরোধী তৎপরতা অব্যাহতভাবে রাখার জন্য সুযোগ করে দেয়, ভারতকেও মনে রাখতে হবে তাদের 7 সিস্টার আমাদের বর্ডারের সাথেই অনেকটা লাগোয়া। তারা যদি কোনো কারণে বাংলাদেশে জীবন বাঁচাতে আশ্রয় নেয়, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেই স্বাধীনতাকামী সেই মানুষদেরকে, যোদ্ধাদেরকে বাংলাদেশ যদি আশ্রয় দেয়, আপনি কি সেটি সহ্য করতে পারবেন? সেটি যদি আপনি সহ্য করতে না পারেন, প্রত্যর্পণ চুক্তির আলোকে আপনি যদি তাদেরকে ফেরত চান এবং ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করার অধিকার রাখেন, তাহলে আমাদেরও অধিকার আছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাওয়া। অ্যাটলিস্ট এই মুহূর্তে শেখ হাসিনা টেলিফোন কনফারেন্স করে, তার সহযোগীরা টেলিফোন কনফারেন্স করে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য যে হুকুম দিচ্ছেন, অশান্ত করার জন্য যে প্রক্রিয়া চালাচ্ছেন, বাংলাদেশে এরকম গোয়েন্দা রিপোর্টও আছে যে একাধিক খুনিকে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। পপুলার এবং এই জুলাই যোদ্ধা যারা, জুলাই আন্দোলনে যারা প্রয়োগী অর্থেই ভূমিকা রেখেছেন, তাদেরকে জীবন নাশ করার পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া, তাদের জন্য হুমকি, বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা ক্ষুণ্ণ করা, এই সমস্ত তৎপরতা যদি আপনার রাষ্ট্রে বসে এই খুনিচক্র অব্যাহতভাবে পরিচালনা করতে সক্ষম হয়, তাহলে আপনাকেও মনে রাখতে হবে যে
আপনি কিন্তু সম্পূর্ণ নিরাপদ নন। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সেই রাষ্ট্রের সুবিধার্থে, সেই রাষ্ট্রের স্বার্থে তারাও কিন্তু যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে সক্ষমতা প্রদর্শন করতে পারেন। আপনার শক্তি আছে বলে আপনি আপনার পদতলে আপনাকে রাখতে চাইবেন, আমি থাকতে চাইব কেন, এটিও আপনার ভাবা দরকার। ফলে যথার্থ ভূমিকার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ভারতে বসে বাংলাদেশ বিরোধী কোনো অপতৎপরতা যাতে কোনো খুনিচক্র চালাতে না পারে, সে ব্যাপারে সরকারের কঠোর অবস্থানের প্রতি জনগণের পক্ষ থেকে আমাদের অকুণ্ঠ সমর্থন আমরা জ্ঞাপন করলাম। ধন্যবাদ।